Hello everyone, this is Ranjit Mundal and welcome to BioLevate ইউটিউব চ্যানেল। তোমাদের সাথে আজকে আবার অনেকদিন পর কথা হচ্ছে বা দেখা হচ্ছে। তো আমরা এর আগে আমাদের ইউটিউব চ্যানেলে একটা হচ্ছে নোটিফিকেশন দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে তোমাদের একটা ফ্রি কোর্স করাবো। সেটা নেক্সট যে জিএনএম এক্সাম এই কিছুদিন পরে মোটামুটি সেটার জন্য। তো সেই জিএনএম এএনএম এক্সামের আমাদের ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাস আমরা কি কি করব, সেখানে আমাদের একটা প্ল্যানিং যদি আমরা করে নিই, তাহলে সেই ক্ষেত্রে দেখবো কি যে আমাদের জেএনএম এক্সামে ক্লাস নাইন, ক্লাস নাইনের অ্যান্ড টেনের ফুল চ্যাপ্টার ফুল চ্যাপ্টার আছে। ক্লাস নাইন এবং টেনের ফুল চ্যাপ্টার যদি আমরা করি, তাহলে আমাদের কিন্তু লাইফ সায়েন্সের জন্য লাইফ সায়েন্সের জন্য মোটামুটি আমাদের ফুল কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের ফুল চ্যাপ্টার করতে হবে লাইফ সায়েন্সের জন্য ক্লাস নাইন এবং টেনের। তো আমরা জানি ক্লাস নাইনের টোটাল পাঁচটা চ্যাপ্টার আছে। নাইনের পাঁচটা চ্যাপ্টার আছে অ্যান্ড ক্লাস টেনেরও কয়টা চ্যাপ্টার? ক্লাস টেন যদি দেখি, ক্লাস টেনেরও টোটাল পাঁচটা চ্যাপ্টার চ্যাপ্টার আছে। তাহলে আমাদের করতে হবে কি, যে এই পাঁচটা আর পাঁচটা টোটাল টোটাল এখানে 10টা চ্যাপ্টার আছে, তাই তো? এই 10টা চ্যাপ্টার আমাদের কিন্তু টোটাল কমপ্লিট করতে হবে। তো আমি যদি এক একটা চ্যাপ্টার থেকে দুটো করে ক্লাস ধরি 10টা চ্যাপ্টার, তাহলে 10 দুগুণে 20 দিন। কিন্তু আমরা 20 দিন টাইম নেবো না, এক এক দিনে আমরা একটা করে চ্যাপ্টার শেষ করব, ঠিক আছে? তো চলো তাহলে আমাদের আজকে ফার্স্ট আমাদের ক্লাস নাইনের জীবন ও তার বৈচিত্র্য। আর কি বেসিক্যালি এই যে জীবন ও তার বৈচিত্র্য, এটা কিন্তু আমরা দুটো ক্লাসে কমপ্লিট করব, ঠিক আছে? সরি, দুটো চ্যাপ্টার একদিনে কমপ্লিট করার চেষ্টা করব। দেখি যদি কিছু বাদ থাকে তাহলে সেটা নেক্সট ক্লাসে আমরা কমপ্লিট করব, ঠিক আছে? তাহলে চলো আজকে আমরা শুরু করি ফার্স্ট ক্লাস। বলছে আমাদের প্রথম বুঝতে হবে জীবনের প্রধান বৈশিষ্ট্য কি। তাহলে জীবনকে যদি আমরা দেখি, তাহলে জীবনের প্রধান বৈশিষ্ট্য যদি দেখি আমরা, সেক্ষেত্রে আমরা কিরকম দেখতে পাবো। দেখো, ফার্স্ট চলে আসি আমরা। বলছে আমাদের চারপাশে যে সমস্ত বস্তু আছে, সেই বস্তুগুলো জেনারেলি দু রকমের হয়। একটা হচ্ছে জড় বস্তু, একটা হচ্ছে জীব বস্তু, ঠিক আছে? একটা হচ্ছে নন লিভিং, একটা হচ্ছে লিভিং। তাহলে লিভিং কাকে বলে? লিভিং হচ্ছে যেগুলো হচ্ছে জীব জগতে জীবন আছে, তাদেরকে বলা হয় লিভিং। তার মানে এটা হচ্ছে জীবিত, জীবিত। আর জড় বস্তু মানে মৃত, মানে যার প্রাণ নেই, তাই তো? তাহলে আমরা কিন্তু এই যে যে ক্লাসগুলো, এই ক্লাসগুলোতে বেসিক্যালি আমরা কি করব, জাস্ট একবার করে টোটালটা দেখে নেবো। কারণ আমি জানি যে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা অলরেডি 19 পড়েছো, ঠিক আছে? আমরা কি করবো, জাস্ট রিভিশন করব, ঠিক আছে? কারণ অতটা বোঝানোর সময় হবে না, তো আমরা রিভিশন করবো অনলি, ঠিক আছে? তো এবার যদি কোনো কিছুকে জীব হতে হয়, যদি কোনো কিছুকে জীব হতে হয় বা তার মধ্যে জীবন আছে কিনা, ঠিক আছে, সেই জীবন আছে কিনা সেই ব্যাপারটাকে আমাদের জানতে হলে পরে কি করতে হবে, আমাদের যে কিছু ক্যারেক্টারের মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে মনে রাখবে যে যাদের জীবন আছে, তাহলে সেগুলো কি, দেখো, জীবন থাকলে পরে তাদের অসংখ্য জৈবনিক প্রক্রিয়া, যেমন কি থাকতে হবে, বিপাক থাকতে হবে। জীবন থাকলে তাদেরকে কি করতে হবে, বিপাক করতে হবে, বৃদ্ধি হবে। তারপরে জেনেটিক উৎপাদন থাকতে হবে এবং জনন ক্ষমতা হিসাবে থাকতে হবে। তাহলে কি হচ্ছে, যদি তাদের জীবন থাকে, তাদের বিপাক হবে, বৃদ্ধি হবে এবং জেনেটিক উপাদান থাকবে। এবং কি হচ্ছে, জনন করার ক্ষমতা থাকতে হবে, জনন যাতে হয়, যাতে একটা থেকে আর একটা নতুন কোষ বা নতুন অপত্য তৈরি হয়, সেই সিস্টেমগুলোর মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। আর আরেকটা মনে রাখবে, যে জীবন হলে পরে তারা জিন নিয়ে তৈরি হবে, ঠিক আছে? জিন নিয়ে তৈরি হবে এবং বিবর্তন হবে। তার মানে কি, যে যাদের জীবন আছে তারা কিন্তু আস্তে আস্তে ইভলভ হবে, বিবর্তন হবে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে চলো আমরা জীবনের বৈশিষ্ট্যগুলো দেখে নিই। ফার্স্ট বৈশিষ্ট্য জনন। তাহলে জীবনের প্রধান বৈশিষ্ট্য কি, একটা একটা হচ্ছে জনন। কিন্তু হ্যাঁ, এরও ব্যতিক্রম আছে। তোমরা নাম শুনেছো পুরুষ মৌমাছি। পুরুষ মৌমাছি। এই পুরুষ মৌমাছি কিন্তু, ঠিক আছে, পুরুষ মৌমাছি কিন্তু
বাচ্চা তৈরি করতে হেল্প করলো, ঠিক আছে, কিন্তু আরেকটা মৌমাছি আছে যেটা আমাদের শ্রমিক মৌমাছি, নাম শুনে থাকবে, ঠিক আছে, ওয়ার্কার বি। ওয়ার্কার বি এরা কিন্তু কোনো রকম বাচ্চা দিতে পারে না। তার মানে কি বলছে, যে এখানে বলেছে যে জীবন হলে পারেই সে জন্ম সম্পূর্ণ করতে পারে, কিন্তু সেরকম কোনো কনফার্মেশন নেই। তারপরে কি বলছে, তারপর আর একটা ব্যাপার বলেছে, বিপাক। তাহলে জীবন থাকলে পরে বিপাক হতে হবে। তাহলে বিপাকটা কি জিনিস? বিপাকটা হচ্ছে কোনো একটা জীবিত কোষের সাইটোপ্লাজমের মধ্যে, এখানে প্রোটোপ্লাজম দেওয়া আছে, কিন্তু কোনো একটা জীবিত কোষের সাইটোপ্লাজমের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়াগুলো সম্পূর্ণ হয়, যে রাসায়নিক বিক্রিয়াগুলো সম্পূর্ণ হয় তাকে কি বলা হয়, বিপাক। তাহলে বিপাক কি কি বলছে, যে কোনো একটা জীবদেহের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণ হয় তাকে কিন্তু বিপাক বলে, ঠিক আছে। এই বিপাক কি কি, যেমন দেখো, বিপাক যদি আমরা দেখি তাহলে বিপাকে অনেকগুলো স্টেপ আছে। এক নম্বর হচ্ছে খাদ্য গ্রহণ, খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং রেচন। এতগুলো স্টেপ নিয়ে, তাহলে কতগুলো স্টেপ বললাম দেখো, তোমরা এখানে নোটিশ করো। খাদ্য গ্রহণ 1, পরিপাক 2, শোষণ 3, আত্তীকরণ 4 এবং রেচন 5। এই 5টা স্টেপ নিয়ে বিপাকটা সম্পূর্ণ হয়। এইগুলো স্টেপ আমরা এক এক করে আলোচনা করব, ঠিক আছে। চলে আসি আমরা নেক্সট, উপচিতি বিপাক কাকে বলে? উপচিতি বিপাক হচ্ছে যে বিপাকে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে উপচিতি বিপাক বলে। তাহলে শুষ্ক ওজন কাকে বলে? শুষ্ক ওজন হচ্ছে যে আমাদের দেহে যখন কি হচ্ছে, ওজন বাড়ছে। আমাদের দেহে দুই রকম ওজন আছে, একটা হচ্ছে ওয়েট ওজন, তার মানে আমাদের দেহে যতটা জল আছে, জল প্লাস আমাদের সমস্ত কিছু নিয়ে যে ওজনটা, সেটা হচ্ছে আমাদের ওয়েট ওজন। তার মানে ধরে নাও আমার যদি ওজন হয় 1 কুইন্টাল, মানে 100 কেজি, এটা হচ্ছে আমার দেহের ওজন। তাহলে এখানে কি কি আছে, ওয়াটার আছে প্লাস আদার সাবস্টেন্স আছে, এগুলো নিয়ে হচ্ছে আমার দেহের ওজন। কিন্তু আমার শরীর থেকে যত ওয়াটার আছে সবগুলোকে যদি বাদ দিয়ে দিই, তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ড্রাই ওয়েট। ড্রাই ওয়েট পড়ে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসি। তাহলে উপচিতি বিভাগ কাকে বলে? যে বিভাগে শুষ্ক ওজন বাড়ে তাকে উপচিতি বিভাগ বলে। এবং অপচিতি বিভাগ কাকে বলে? যে বিভাগে শুষ্ক ওজন কমে, ঠিক আছে। তাহলে শুষ্ক ওজন কমলে পরে সেটা কিন্তু অপচিতি বিভাগ বা ভাঙ্গনমূলক, ব্রেক, সরি, তাহলে অপচিতি বিভাগ বা ব্রেকডাউন। ব্রেকডাউন। এবার তোমাদের এখান থেকে কোশ্চেন যেগুলো আসে, তোমাদের এখান থেকে কোশ্চেন যেগুলো আছে সেগুলো হচ্ছে উদাহরণ দেখো। উপচিতি বিভাগের উদাহরণ হচ্ছে সালোক সংশ্লেষ। উপচিতি বিভাগের উদাহরণ কি? সালোক সংশ্লেষ। এবং অপচিতি বিভাগের উদাহরণ দেখো এখানে অনেক আছে, শোষণ ক্রিয়া, ঠিক আছে, এগুলো হচ্ছে সমস্ত কিছু অপচিতি বিভাগ। আর একটা কি বললাম, জীবদের শুষ্ক ওজন কিন্তু এখানে হ্রাস পায়, উপচিতি বিভাগে বৃদ্ধি পায় এবং অপচিতি বিভাগে শুষ্ক ওজন হ্রাস পায়। তারপরে জীবের আর একটা বৈশিষ্ট্য যদি দেখি, তাহলে আমরা দেখবো উত্তেজিতা। উত্তেজিতা, তার মানে কোনো একটা জীবকে যদি তুমি চিমটি কাটো বা উদ্দীপক দিয়ে যদি, উদ্দীপক যদি ওর স্পর্শ করে, বা তোমার শরীরে কোনো পোকা পড়লো, তাহলে কিন্তু তুমি সাড়া দিবে। তাহলে এটা কিন্তু জীবের বৈশিষ্ট্য। তুমি একটা চেয়ার বা টেবিলকে তুমি মারলেও কিন্তু ও সাড়া দেবে না। নেক্সট চলে আসি পুষ্টি ও বৃদ্ধি। পুষ্টি কাকে বলে? খাবার গ্রহণ করাকে পুষ্টি বলে। এবং এই পুষ্টির ফলে আমাদের কোষের সংখ্যা বৃদ্ধি পায়, ঠিক আছে, এবং আমাদের দেহের বৃদ্ধি ঘটে, আমাদের দেহের বৃদ্ধি ঘটে। ক্লিয়ার? তারপর চলে আসি ছন্দবদ্ধতা। যে আমাদের জীবন থাকলে পারে দেখো আমাদের দেহে প্রত্যেকটা জিনিস ছন্দবদ্ধ হিসেবে কাজ করছে। আমাদের হৃৎপিণ্ড দেখো, হৃৎপিণ্ড 70 থেকে 72 বার স্পন্দিত হচ্ছে। আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তারপর আমাদের পেশি সংকোচন এবং প্রসারণ হচ্ছে। এই সমস্ত কিছু কিন্তু একটা বেশ সিকুয়েন্সে হচ্ছে, ঠিক আছে। নেক্সট চলে আসে আমরা চলন গমন। তাহলে জীব হতে গেলে পরে তারা কিন্তু চলন এবং গমন করবে, এটা একটা বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে চলন কাকে বলে? যখন একই জায়গায় আবদ্ধ থেকে আমরা অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করব, তখন সেটাকে বলা হয় চলন। সেটাকে তখন বলা হয় চলন। এবং গমন কাকে বলে? যখন এক জায়গা থেকে স্থান পরিবর্তন করব তখন সেটাকে কিন্তু গমন বলা হয়। তাহলে এখানে তোমাদের একটা কোশ্চেন আসবে দেখো, যে গমনে কেবলমাত্র একটা পানির ক্ষেত্রে সম্ভব, যেমন দেখো গমন কেবলমাত্র পানির ক্ষেত্রে সম্ভব, যেমন স্পঞ্জ। স্পঞ্জ কিন্তু কোনো গমন করতে পারে না, মনে রাখবে, স্পঞ্জ কিন্তু কোনো গমন করতে পারে না। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসি পরিব্যক্তি। পরিব্যক্তি কি? পরিব্যক্তি হলো জিনের বড় এবং স্থায়ী পরিবর্তন।
যেটাকে তোমরা আরেকটা নামে জেনে থাকবে, মিউটেশন। মিউটেশন মিউটেশন মানে কি? পরিবর্তন। ঠিক আছে, মিউটেশন মানে হচ্ছে পরিবর্তন, মানে হঠাৎ করে জিনের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। এবং এর ফলে কিন্তু এখানে একটা খুব স্পষ্ট লাইন দেওয়া আছে, পরিব্যক্তির ফলে নতুন প্রজাতির উদ্ভব হয়। তাহলে পরিব্যক্তির ফলে নতুন প্রজাতির উদ্ভব হয়। এবং লাস্ট হচ্ছে অভিযোজন। অভিযোজন কি? যে আমাদের অভিযোজন হচ্ছে পরিবেশের সাথে সাথে মানিয়ে নেওয়ার জন্য আমাদের দেহে কিছু পরিবর্তন করতে হবে, সেগুলোকে বলা হয় অভিযোজন। তাহলে এই যে কতগুলো পড়লাম, ঠিক আছে, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি দেখি, তাহলে কোনো জীব হতে গেলে, লিভিং হতে গেলে পরে 1 নম্বর, সেই বডিটা কোষ নিয়ে তৈরি হতে হবে। কোষ নিয়ে তৈরি হতে হবে। 2 নম্বর পয়েন্ট, তার মধ্যে প্রোটোপ্লাজম থাকতে হবে, প্লাজম মেড আপ হবে। 3 নম্বর, বিপাক হতে হবে, মেটাবলিজম হতে হবে। ক্লিয়ার? আর 4 নম্বর কি হতে হবে? মিউটেশন হতে হবে। এই যে কয়েকটা দেখতে পাচ্ছ, এরা একদম স্পষ্ট ভিভিআই, এদের নো এক্সেপশন, এদের কোনো এক্সেপশন থাকবে না। ক্লিয়ার? বাদ বাকি সবগুলো এক্সেপশন আছে। এইবার চলে আসি, এই যে ঘটনাগুলো বললাম, এগুলো যাদের মধ্যে হবে না, তারা কিন্তু মৃত বলে ঘোষিত হবে, বা তাদের জীবন নেই বলে আমাদের মেনে নিতে হবে। এবার আমাদের এই পৃথিবীটা কিভাবে সৃষ্টি হলো, ঠিক আছে, বা আমাদের এই জীবনটা কিভাবে সৃষ্টি হলো, ঠিক আছে, এর দুটো কনসেপ্ট আছে। 1 নম্বর হচ্ছে প্রাণের সৃষ্টি, আর একটা হচ্ছে জীবের বিবর্তন। এই যে প্রাণের সৃষ্টি বা জীবের বিবর্তন, এর আবার অনেক মতবাদ আছে। ঠিক আছে, তো আমরা সেগুলো লাগবে না আমাদের। মেনলি আমরা দেখবো ওপারিন, দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ, এবং হ্যালডেনের লেখা বইয়ের নাম দেখো, রেশনালিস্ট অ্যান্ড। এই বইয়ে প্রথম প্রাণ সৃষ্টির সম্পর্কে বলেছেন। তাহলে দুজনের বইয়ের নাম কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে, ওপারিনের বইয়ের নাম কি, এবং হ্যালডেনের বইয়ের নাম কি, এদের দুজনের বইয়ের নাম কিন্তু জানতে হবে। ঠিক আছে, আর এরা দুজনেই ফার্স্ট কি হচ্ছে, রাসায়নিক উৎপত্তি মতবাদ দিয়েছিলেন, যে আমাদের এই যে জীব তৈরি হয়েছে, আমরা তৈরি হয়েছে, এটা কিভাবে তৈরি হয়েছে, কোনো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে। ঠিক আছে, বা এটাকে ইংরেজিতে অনেক সময় কোশ্চেন হয়, কেমোসিনথেটিক মতবাদ। কেমো কেমোসিনথেটিক মতবাদ। ঠিক আছে, বা এটাকে কেমোসিনথেটিক মতবাদ। তাহলে যদি বলা হয় রাসায়নিক বিবর্তনবাদ বা কেমোসিনথেটিক মতবাদ কে দিয়েছে, তাহলে তোমরা কি দিবে, ওপারিন এবং হ্যালডেন। এবং এই যে ওপারিন আর হ্যালডেন, এটা কিন্তু আবার কিভাবে প্রমাণ করেছিলেন, এরা বলেছিলেন যে না, আমাদের অজৈব পদার্থ, থেকে আমাদের জীব গঠিত হয়েছিল। ঠিক আছে, সেটা কত, 370 থেকে 400 কোটি বছর আগে। আর সেখানে খুব ইম্পর্টেন্ট একটা লাইন, যখন পৃথিবীতে, ঠিক আছে, পৃথিবীটা তৈরি হয়, ঠিক আছে, পৃথিবীটা তৈরি হয়, তখন কিন্তু এই পৃথিবীতে কোনো বায়ুমণ্ডলের মধ্যে অক্সিজেন ছিল না, ভিভিএ লাইনটা। তাহলে পৃথিবীর প্রথম অবস্থায় পরিবেশটা কেমন ছিল? পৃথিবীর প্রথম অবস্থায় কোনো বাতাসে কোনো মুক্ত অক্সিজেন ছিল না। ঠিক আছে, মুক্ত অক্সিজেন, হ্যাঁ অক্সিজেন ছিল, বাট সেটা অন্য রূপে। ঠিক আছে, কোনো মুক্ত অক্সিজেন ছিল না, এবং বায়ুমণ্ডল ছিল বিজারণ ধর্মী। বিজারণ ধর্মী। তাহলে বায়ুমণ্ডল কেমন ছিল? বিজারণ ধর্মী। তাহলে এই বাতাসের মধ্যে কি কি ছিল? মুক্ত অক্সিজেন ছিল না, বিজারণ ধর্মী বলছে, তাহলে কি কি ছিল? হাইড্রোজেন, জলীয় বাষ্প, মিথেন, অ্যামোনিয়া, এই সমস্ত জিনিসগুলো কিন্তু সেখানে প্রচুর পরিমাণে ছিল। এগুলো দেখে নেবে, ঠিক আছে, এগুলো তোমরা অলরেডি পড়েছো। ঠিক আছে, এবার এই যে জলীয় বাষ্প, তারপর হাইড্রোজেন, এই সমস্ত জিনিসগুলো পরবর্তীকালে অতি বেগুনি রশ্মির প্রভাবে, বিভিন্ন রকমের রাসায়নিক বিক্রিয়া করে তারা কিন্তু জটিল যৌগের অণু তৈরি করে। তারা কি করে? জটিল যৌগের অণু তৈরি করে। তাহলে দেখো, তাহলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জটিল যৌগ তৈরি হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে আমাদের
রাসায়নিক বিবর্তন, সেটাকে কি বলা হচ্ছে আমাদের? রাসায়নিক বিবর্তন বলা হচ্ছে। এবার চলে আসি, এবার উরে এবং মিলয়, উরে এবং মিলার কি করেছিল, এই যে যে আমাদের হ্যালডেন আর ওপারিন, এদের মতবাদগুলোকে কিন্তু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখিয়েছে। ঠিক আছে, কে কে? উরে এবং মিলার। তাহলে নাম কি? স্ট্যানলি মিলার এবং হরল্যান্ড উরে। ঠিক আছে, এই দুজন কিন্তু দেখিয়েছে। এবার এটা কিভাবে দেখিয়েছে দেখো, এক এক করে এই জায়গাটা বুঝবে, কিন্তু এই জায়গাটা ক্লিয়ার করে বুঝবে। দেখো কিভাবে হচ্ছে। বলছিল পৃথিবীর প্রথমের দিকে পৃথিবীর টেম্পারেচার ছিল, খুব হাই। 2 নম্বর, নো নো লিকুইড ওয়াটার, কোনো জল ছিল না। তাহলে কি ছিল? ছিল, সেটা হচ্ছে ভ্যাপর, জলীয় বাষ্প ছিল। এইবার পৃথিবীটা ধীরে ধীরে যখন ঠান্ডা হলো, হালকা ঠান্ডা হলো, ঠিক আছে, আর এখানে নো ফ্রি O2, কোনো মুক্ত অক্সিজেন ছিল না। তার মানে শ্বাস করা যাবে, শ্বাসকার্য চালানো যাবে না। এবং পরিবেশ ছিল কি ধর্মী? বিজারণ ধর্মী। এই কয়েকটা আমরা জানতে পেলাম। আচ্ছা, তাহলে এবার উরে মিলার তাহলে কি করে এটা এক্সপেরিমেন্ট করলো? তাহলে দেখো, এবার উরে মিলারের এক্সপেরিমেন্টে আমরা সিস্টেমটা দেখি। উরে মিলারের আগে আমাদের হ্যালডেন এবং ওপারিন দেখি। প্রথমের দিকে যখন পৃথিবী ঠান্ডা হতে থাকলো হালকা, তখন এরকম পৃথিবীর মধ্যে উঁচু নিচু জায়গা ছিল, এবং এই উঁচু নিচু জায়গার মধ্যে কিন্তু পৃথিবীতে যে আস্তে আস্তে এই জলীয় বাষ্পটা যখন ঠান্ডা হলো জলে রূপান্তরিত হলো। কিন্তু এই জলগুলো পৃথিবীর নিচু জায়গায় জমা হয়ে গেল। তাহলে এই জলগুলো কিন্তু খুব ঠান্ডা না। কিরকম জল? ফুটন্ত জল, বয়েল ওয়াটার। এইবার এই ফুটন্ত জলের মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস, আমরা বললাম পৃথিবীর প্রথম অবস্থায় প্রচুর পরিমাণে গ্যাস ছিল, বিভিন্ন রকমের গ্যাস ছিল। তাহলে ফুটন্ত জলের মধ্যে বিভিন্ন রকমের গ্যাস যখন থাকবে, ফুটন্ত জলের মধ্যে বিভিন্ন রকমের গ্যাস ভেসে বেড়াচ্ছে, বা গ্যাসীয় পদার্থগুলো যেগুলো আস্তে আস্তে অ্যাসিড বৃষ্টির মাধ্যমে পড়েছে, সেগুলো ভেসে বেড়াচ্ছে। তাহলে ফুটন্ত জলের মধ্যে এগুলো ভেসে বেড়াচ্ছে। এই যে যে গঠন, এটাকে বলা হয় হট ডাইলুট স্যুপ। হট ডাইলুট স্যুপ। আর এই নামকরণটা কে করেছিলেন হট ডাইলুট স্যুপ? বিজ্ঞানী হ্যালডেন। কে নামকরণ করেন? বিজ্ঞানী হ্যালডেন। আর সেই থেকে এই হট ডাইলুট স্যুপের আর একটা নাম হয় হ্যালডেন স্যুপ। কি? হ্যালডেন স্যুপ। এবার তার পরবর্তী কিছু সময় পরে, এবার হট ডাইলুট স্যুপের মধ্যে থাকা যে গ্যাসীয় পদার্থগুলো যেগুলো জলের উপরে ভেসে বেড়াচ্ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে একটা কলয়েডীয় দ্রবণের মতন ধারণ করলো। এই জলের উপরে একটা কলয়েডীয় দ্রবণের মতন ধারণ করলো, মানে সবাই জটলা পাকিয়ে গেল একসাথে, একসাথে ছড়িয়ে ছিটিয়ে ছিল, একসাথে জটলা পাকিয়ে গেল। ঠিক আছে, আর এইটার নাম দিয়ে দিল কোয়াসারভেট। কোয়াসারভেট। আর এই কোয়াসারভেট কে নামকরণ করেছে? কোয়াসারভেট নামকরণ করেছে বিজ্ঞানী ওপারিন। ওপারিন। এবং এই কোয়াসারভেটের উপরে যখন একটা দ্বিস্তরী আবরণ তৈরি হয়ে গেল, তখন তার নাম হয়ে গেল মাইক্রোস্ফিয়ার। মাইক্রোস্ফিয়ার। ঠিক আছে, তো এইভাবে করে কিন্তু আমাদের বিভিন্ন দেখুন। তাহলে তোমাদের 1 নম্বর কোশ্চেন আসবে যে হট ডাইলুট স্যুপ কে আবিষ্কার করে, কোয়াসারভেট কি, মাইক্রোস্ফিয়ার কি। ঠিক আছে, এগুলো কোশ্চেন আসবে। তো এইখানেও সেম জিনিসটা, এই যে দেখো বিজ্ঞানী এখানে গরম তরল স্যুপ বা হ্যালডেন স্যুপ বলা হচ্ছে, এগুলো টোটালটা তোমরা কিন্তু পড়েছো। ঠিক আছে, কেউ কোয়াসারভেট কে নামকরণ করেন। ঠিক আছে, কোয়াসারভেটটা কি জিনিস আমরা কিন্তু টোটালটা হালকা হালকা করে বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমাদের আরেকটা দিয়েছে বিজ্ঞানী ফক্সের মতবাদ অনুসারে। ঠিক আছে, প্রোটিনয়েড কি জিনিস, যেটা আমরা বললাম। ঠিক আছে, এগুলো হচ্ছে মাইক্রোস্ফিয়ার। দেখো এখানে টোটালটা দেওয়া আছে। ঠিক আছে, এবার চলে আসে পৃথিবীর যদি প্রথম অবস্থায় দেখি, পৃথিবীর প্রথম অবস্থায় কিন্তু ডিএনএ ছিল না। তাহলে প্রথমে কি তৈরি ছিল?
আরএনএ তৈরি হয়েছিল, কারণ ডিএনএ টা অনেকটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে, আরএনএ হচ্ছে লেস স্টেবল, লেস স্টেবল, ঠিক আছে। আর প্রথমের দিকে এই আরএনএ কে নগ্ন জিন হিসাবে ধরা হতো, ঠিক আছে, নগ্ন জিন হিসাবে ধরা হতো। এবার চলে আসি আমাদের, তারপরে এগুলো একবার রিডিং পড়ে নেবে, ঠিক আছে, এগুলো একবার জাস্ট খালি রিডিং পড়ে নেবে, এখান থেকে কিছু সেরকম নেই আমাদের, ঠিক আছে। এবার চলে আসে আমাদের প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক, এগুলো সেরকম কিছু নেই, ঠিক আছে, এগুলো জাস্ট খালি একবার রিডিং পড়ে নেবে, ঠিক আছে, আমাদের যতটুকু বেশি বেশি দরকার। তাহলে প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল। তাহলে পৃথিবীর প্রথম অবস্থায় যখন কোষ তৈরি হলো, সেই কোষের মধ্যে দেখো, সেই কোষের মধ্যে এইটা একটা কোষ, আর এইটা আর একটা কোষ। এই কোষের মধ্যে, এই কোষের মধ্যে একটা কুসুম আসে বা নিউক্লিয়াস আছে, এটার মধ্যে নেই। তাহলে এই কুসুমের মধ্যে, এই কুসুমের মধ্যে যদি কোনো ডিএনএ আরএনএ থাকে, তাহলে এই কুসুমের মধ্যে ছড়িয়ে থাকবে, আর এটার মধ্যে কি হবে, সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকবে, তাই তো। তাহলে এই রকম কোষকে বলা হয় ইউক্যারিওটিক কোষ, আর এটাকে কি বলা হয়, প্রোক্যারিওটিক কোষ। কি কোষ? প্রোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ কাকে বলে? তাহলে যে কোষের নিউক্লিয় পর্দা থাকবে না বা নিউক্লিয়াসটা থাকবে না, তাকে প্রোক্যারিওটিক কোষ বলা হয়। ইউক্যারিওটিক কোষ কাকে বলে? যার সুস্পষ্ট নিউক্লিয় পর্দা বা নিউক্লিয়াস থাকে, তাকে বলা হয় ইউক্যারিওটিক কোষ। ক্লিয়ার? এবার চলে আসি জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য কাকে বলে? জীব বৈচিত্র্য যদি দেখি, যে আমাদের কোন একটা নির্দিষ্ট এরিয়াতে, কোন একটা নির্দিষ্ট এরিয়াতে যত রকমের জীব আছে, যত রকমের জীব আছে সবগুলো জীবকে একসাথে বলা হয় বৈচিত্র্য। বৈচিত্র্য মানে ভ্যারিয়েশন বা পার্থক্য, ঠিক আছে। এবার চলে আসি ভেদ বা প্রকরণ। ভেদ বা প্রকরণ, ভেদ মানে কি? দেখো, আমাদের পৃথিবীতে অনেক মানুষ আছে, এবং প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের কোথাও না কোথাও তো পার্থক্য আছে। আর এই যে যে ছোট ছোট পার্থক্য, এই পার্থক্যকে কি বলা হয়? ভেদ বা প্রকরণ। আর এর জন্যই কিন্তু আমরা একে অপরের সাথে আলাদা, ঠিক আছে, আমরা একে অপরকে আলাদাভাবে আমরা চিনতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসি, এই যে যে ভেদ বা প্রকরণ, এই প্রকরণ আবার দু রকমের। মানে এই যে যে পার্থক্য, এই পার্থক্যটা কিভাবে হয়েছে, ঠিক আছে। যদি আমরা দেখি পার্থক্য, তাহলে কি রকম? দেখো, একটা সিস্টেমেটিক ওয়েতে হতে পারে, ঠিক আছে, যেমন ধারাবাহিক প্রকরণ। ধারাবাহিক প্রকরণ মানে ধারাবাহিক ভাবে, ঠিক আছে, ধারাবাহিক ভাবে এবং পরিবেশের মিলিত প্রভাবে। ধারাবাহিক ভাবে মানে ধীরে ধীরে হচ্ছে, ঠিক আছে, পরিবেশেও হেল্প করছে, ঠিক আছে, এইরকম যদি হয় তাহলে সেটাকে বলে ধারাবাহিক পরিবর্তন। যেমন মানুষের আস্তে আস্তে উচ্চতা, দেখো, কিছু মানুষ হয় একদম ছোট, আর একটু মানুষ একটু বড়, আর একটু বড়, আর একটু বড়, মানে বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের মানুষ আছে, তাহলে এটাকে বলা হয় ধারাবাহিক। আর বিচ্ছিন্ন প্রকরণ মানে হঠাৎ করে কারোর মধ্যে একটা সাডেনলি চেঞ্জ চলে আসলো, ও আলাদা। যেমন অনেকের 5টা আঙ্গুলের জায়গায় 6টা আঙ্গুল দেখা যায়, যেটা বলা হয় হেক্সাডেক্টাইল, ঠিক আছে। এটা কিন্তু হঠাৎ করে ঘটে, বিচ্ছিন্ন ভাবে ঘটে, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে বিচ্ছিন্ন প্রকরণ। এবার চলে আসি জীব বৈচিত্র্যের উৎস। জীব বৈচিত্র্য উৎস কিভাবে হচ্ছে, যে এই যে পার্থক্যগুলো, ভ্যারিয়েশন গুলো, বৈচিত্র্যটা আসছে কিভাবে? এই বৈচিত্র্যটা আসছে 1 নম্বর হচ্ছে জননের মাধ্যমে। দেখো, আজকে বাবা ও মায়ের জিনের মিলনের ফলে দেখো আজকে তুমি বা আমি তৈরি হচ্ছি, বা তোমরা, তোমরা কিভাবে তৈরি হচ্ছে? বাবা মায়ের মাধ্যমে তৈরি হচ্ছে। তাহলে দেখো, বাবার বডি থেকে 50% জিন এসছে এবং মায়ের বডি থেকে 50% জিন এসছে, ঠিক আছে। আর সেগুলোর মিলনের ফলে কিন্তু আজকে আমি বা তুমি তৈরি হচ্ছি। তার মানে আমার আর তোমার মধ্যে কিন্তু মায়ের 50% বৈশিষ্ট্য আছে, বাবার 50% বৈশিষ্ট্য আছে। সেই জন্য তোমার মধ্যে তোমার বাবা মায়ের 50%, আমার আমার মধ্যে আমার বাবা মায়ের বৈশিষ্ট্য আছে, সেই জন্য কিন্তু তুমি আমি আলাদা। তাহলে জননের মাধ্যমে, এই জনন যদি না হতো তাহলে কিন্তু আমাদের এই সিস্টেমটা হতো না, ঠিক আছে। তারপর চলে আসি মিউটেশন। মিউটেশন কি বললাম? হঠাৎ করে আমাদের ডিএনএ বা জেনেটিক পদার্থের মধ্যে পরিবর্তনকে বলা হয় মিউটেশন। মিউটেশন বা ভেদ। এই মিউটেশনের ফলে কিন্তু ভেদ বা প্রকরণ হয়ে থাকে, মিউটেশনের ফলে ভেদ বা প্রকরণ হয়ে থাকে। বিচ্ছিন্নতা আমরা বললাম, বিচ্ছিন্নতা মানে প্রজাতিগুলো ভৌগোলিক কারণে আলাদা হয়ে যায়। যেমন ধরে নাও, আহ খাড়া পর্বত এবং হঠাৎ করে কোনো ক্যাটরাস্ট্রফ হলো, মানে বিশাল ভূমিকম্প হলো, এবং আমরা যেখানে থাকছি সেখান থেকে মাঝখান থেকে দুটো ভাগে ভাগ হয়ে গেল, ঠিক আছে, তাহলে এটা বিচ্ছিন্ন হয়ে গেল, একদল আলাদা হয়ে গেল, পাশের জন আলাদা হয়ে গেল, ঠিক আছে। এবং লাস্ট ওয়ান আমরা জানি প্রাকৃতিক নির্বাচন, প্রকৃতি তাকে নির্বাচিত করবে, ঠিক আছে। প্রকৃতির মধ্যে যারা খাপ খাইয়ে নিতে পারবে তারাই যোগ্য, আর যারা খাপ খাইয়ে নিতে পারবে না তারা কিন্তু আস্তে আস্তে পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যাবে। যেমন ডাইনোসরস তোমরা দেখেছো, ঠিক আছে, পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে, ঠিক আছে।
এবার বলেছে জীব বৈচিত্র্যের ব্যাপকতা, ঠিক আছে? তাহলে যেমন আমাদের এই পৃথিবীতে 1.9 মিলিয়ন প্রাণীর সন্ধান পাওয়া গেছে। হ্যাঁ, যদিও তার আরো অনেক বেশি নাম আছে, ঠিক আছে? কেবলমাত্র আমরা চিনতে পেরেছি 1.9, ঠিক আছে? আর্থ্রোপোডার যুগে পৃথিবীতে সর্বাধিক প্রজাতি দেখা যায়, যে সময় আর্থ্রোপোডা, ঠিক আছে? মানে আর্থ্রোপোডা কোনগুলো? আর্থ্রোপোডা, আর্থ মানে কি? বলো বলো, আর্থ্রোপোডা। পোডা মানে পা, ঠিক আছে? আর আর্থ, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? তোমার কমেন্টে জানাবে আর্থ্রোপোডা মানে কি। তারপর চলে আসি আমরা, এবং ক্রান্তীয় বর্ষায়নে সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায়। এবং জীববিদ্যা কি জিনিস? জীববিদ্যা, দেখো জীববিদ্যা, বায়োলজি, বায়োলজি শব্দটি এসেছে আমাদের কোথা থেকে? বায়োলজি শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। কোথা থেকে? গ্রিক শব্দ থেকে। বায়োস মানে হচ্ছে জীবন, আর লজি মানে জ্ঞান। তার মানে আমরা আমাদের জীবন সম্পর্কে জ্ঞানকে বলা হয় বায়োলজি, ঠিক আছে? এবং জীববিদ্যা তাহলে কি? দেখো, জীববিদ্যা হলো বিজ্ঞানের একটি শাখা, ঠিক আছে? যেখানে কোনো জীবের অঙ্গ সংস্থান, বাইরের গঠন, আভ্যন্তরীণ গঠন, ঠিক আছে, ভেতরের গঠন মানে কেটে ফেটে দেখা, শারীরস্থান এবং শারীরবৃত্ত কার্য সম্পূর্ণ সম্পর্কে, এইগুলো সম্পর্কে আলোচনা করা হয় এই আমাদের জীবন বিজ্ঞানের মাধ্যমে। তাহলে জীবন বিজ্ঞানের পাঠের উদ্দেশ্য কি? দেখো, শিক্ষার্থীদের কৌতূহল এবং পরিবেশ সম্পর্কে জানানো। এগুলো তোমরা জাস্ট খালি একবার রিডিং করো, তাহলে পেরে যাবে, ঠিক আছে? অত কোনো কিছু নেই এখানে, ঠিক আছে? এবং আমাদের এই জীববিদ্যার শাখা পড়তে হবে, যেন এই জীবন বিজ্ঞানকে কি কি কাজে ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে? এগুলো জাস্ট খালি একবার দেখে নিতে হবে, ঠিক আছে? আমাদের লাগবে হচ্ছে এইটুকু, জৈব রসায়ন। তার মানে এই জীবন বিজ্ঞানকে যদি কেমিস্ট্রির সাথে অ্যাড করে দেওয়া হয়, তাহলে সেটাকে বলা হয় জৈব রসায়ন। আণবিক জীববিদ্যা কি জিনিস? আণবিক জীববিদ্যা হচ্ছে আমাদের অণু গঠন নিয়ে আলোচনা করা। অনাক্রমত বিদ্যা আমাদের ইমিউনিটি পাওয়ার, যেমন রোগ প্রতিরোধ ব্যবস্থা আমাদের দেহে, সেটাকে বলে অনাক্রমত বিদ্যা। বংশগতি কাকে বলে? যেমন তোমরা ক্লাস 10-এ পড়েছো, ডক্টর গ্রেগর জোহান মেন্ডেলের বংশগতি, ঠিক আছে? জেনেটিক্স নিয়ে আলোচনা। কলা বিজ্ঞান, হিস্টোলজি, মানে আমাদের বিভিন্ন কোষ কলা, এগুলো নিয়ে আলোচনা, ঠিক আছে? তারপরে চলে আসি বাস্তুবিদ্যা। কোনো একটা জীব যে পরিবেশে থাকে বা পরিবেশের সাথে রিলেটেড, সেইটা সম্পর্কে আলোচনা করাকে বলা হয় বাস্তুবিদ্যা, ঠিক আছে? তারপর অভিব্যক্তি, কিভাবে বিবর্তন হয়েছে, ঠিক আছে? এগুলো হচ্ছে অভিব্যক্তি। এখানে লাগবে অঙ্কোলজি। অঙ্কোলজি কি? ক্যান্সার নিয়ে আলোচনা করাকে বলা হয় অঙ্কোলজি। অর্থিনোলজি, অর্থিনোলজি পরীক্ষা সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে, সরি, পরীক্ষা সম্পর্কিত, এখানে পক্ষীরা, ঠিক আছে? অর্নিথোলজি, সরি, এন্টামোলজি কীটপতঙ্গ সম্পর্কে, এন্টালজি। সেরিকালচার, সেরিকালচার হচ্ছে রেশম চাষকে বলা হয় সেরিকালচার, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা জীববিজ্ঞানকে কাজে লাগিয়ে করতে পেরেছি, ঠিক আছে? যদি আরো আছে, এখানে আরো ইম্পর্টেন্ট আছে জীব পদার্থবিদ্যা বা বায়োফিজিক্স, ঠিক আছে? বায়োফিজিক্স কিভাবে বায়োলজিকে ভৌতবিজ্ঞানের সাথে অ্যাড করা আছে। বায়ো রাসায়ন বা বায়োকেমিস্ট্রি আমরা জানি, ঠিক আছে? তো এখান থেকে আর কিছু লাগবে না। এখান থেকে মহাকাশ জীববিদ্যা, সমুদ্রবিদ্যা, ঠিক আছে, এগুলো লাগবে। ওকে, এবার চলে আসি, এখান থেকে খুব ইম্পর্টেন্ট, খাদ্য উৎপাদনে আমরা কিভাবে জীবন বিজ্ঞানকে ব্যবহার করি। বলছে আমাদের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে, জীবন বিজ্ঞানকে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের কিন্তু জীবন বিজ্ঞানেরও কাজে লাগাতে হচ্ছে। কারণ জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের খাদ্যের চাহিদাও বেড়ে যাচ্ছে, এবং এই খাদ্যকে যোগান দেওয়ার জন্য আমাদের কিন্তু জীবন বিজ্ঞান দরকার পড়ছে। যেমন স্পাইরুলিনা নামক শ্যাওলা এবং উচ্চ ফলনশীল ধান, যেমন জয়া, রত্না, আয়ার, এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে উচ্চ ফলনশীল ধানের নাম কি? জয়া, রত্না আর আয়ার এই। আর উচ্চ ফলনশীল গমের নাম, গমের বীজের নাম দেখো সোনারা লেখা আছে, ঠিক আছে? আর এই সমস্ত ফসলগুলো কিন্তু জীবন বিজ্ঞানের ফলে উচ্চ ফলনশীল বানানো হয়। আর এই ফসলগুলো চাষ করে কিন্তু আমরা এই বেশি জনসংখ্যার থাকা সত্ত্বেও আমরা কিন্তু খাদ্যের যোগান দিতে পারছি, ঠিক আছে? তারপরে ওষুধ তৈরি করার ক্ষেত্রে, দেখো ওষুধ তৈরি করার ক্ষেত্রে জীববিদ্যাকে ব্যবহার করা হচ্ছে। যেমন আমরা জানি ইন্টারফেরন, আমরা যে বিভিন্ন ভ্যাকসিন গুলো দিচ্ছি বা অ্যান্টিবায়োটিক গুলো খাচ্ছি, সেগুলো কিন্তু এই ওষুধ বা এই জীবন বিজ্ঞান ব্যবহার করার ফলে হয়। এবার রোগ নিরাময়, বিভিন্ন রকমের বর্ণান্ধতা, ক্যান্সার, এইডস, এই সমস্ত রোগগুলো নিরাময় করা, ঠিক আছে, তাদের সম্পর্কে জানা, এগুলো সম্পর্কে কিন্তু আমাদের রোগ নিরাময় জীববিদ্যাকে ইউজ করে জানানো হচ্ছে। তারপর চলে আসি ক্লোনিং। যেমন কোনো একটা জীবকে হুবহু তার প্রতিরূপ, যেটাকে বলে ডুপ্লিকেট। ডুপ্লিকেট
এই ডুপ্লিকেট তৈরি করা হলে ক্লোনিং, ঠিক আছে, এটা জীববিজ্ঞানের মাধ্যমে করা সম্ভব। আচ্ছা, ট্রান্সজেনিক জীব, ট্রান্সজেনিক জীব তোমার নাম শুনে থাকবে, গোল্ডেন রাইস, তারপরে ট্রান্সজেনিক মাইস। এগুলো কি হচ্ছে, এই যে জীবনবিজ্ঞান প্রয়োগ করে, দুটো আলাদা আলাদা প্রাণীকে একসাথে করা হচ্ছে, এবং তার ফলে একটা হাইব্রিড প্রাণী তৈরি করা হচ্ছে, ঠিক আছে। যেমন গোল্ডেন রাইস, পাহাড়ি এলাকার যে ধান চাষ হতো, সেই রাইসের মধ্যে, ঠিক আছে, সেই রাইসের মধ্যে ভিটামিন এ এর সিনথেসিস কম হতো, ঠিক আছে, ভিটামিন এ কম থাকতো। আর সেই ভিটামিন এ কম থাকার জন্য রাতকানাও হতে পারতো, সেই জন্য ভিটামিন এটাকে বাড়ানোর জন্য ডেভেলপ করা হয় গোল্ডেন রাইস। আর এই গোল্ডেন রাইসের মধ্যে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে, ঠিক আছে। তাহলে এটা ট্রান্সজেনিক জীব একটা, তাহলে যদি বলা হয় কয়েকটি ট্রান্সজেনিক জীব, তাহলে গোল্ডেন রাইস, ট্রান্সজেনিক মাইস, ঠিক আছে। ফ্লেভার সেভার টমেটো মানে কি, দেখবি টমেটো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বাড়িতে রেখে দেবে, তাহলে এমন একটা টমেটো বানানো হচ্ছে জীবন বিজ্ঞান প্রয়োগ করে, যেটা বেশ কিছুদিন রাখা যেতে পারে, ঠিক আছে। তারপরে কলা অনুশীলন, মানে এগুলো টিস্যু কালচার নাম শুনেছি। টিস্যু কালচার নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই টিস্যু কালচার যে আহ, বিভিন্ন উদ্ভিদের পাতা, ডাল, ফুল, ফল, এগুলো থেকে আমাদের কিন্তু নতুন একটা উদ্ভিদ তৈরি করা যায়, ঠিক আছে। মহাকাশ গবেষণা বললাম, তৈল সন্ধানে, ঠিক আছে, যে এই জীবন বিজ্ঞানকে ব্যবহার করে কোথায় তেল আছে, ঠিক আছে, সেটা কিন্তু আইডিয়া করতে পারে, ঠিক আছে। এবার চলে আসি ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি কি বলছে, জীবন বিজ্ঞানের যে শাখায় কোনো জীবের নামকরণ, শনাক্তকরণ এবং তাদের শ্রেণীবিন্যাস করা হয়, এই পদ্ধতিকে বলা হয় ট্যাক্সোনমি। তাহলে বৈজ্ঞানিক ভাবে কোনো জীবের নামকরণ, শনাক্তকরণ এবং শ্রেণীবিন্যাস করার পদ্ধতি হচ্ছে ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি আমরা পড়বো কেন, যেমন ট্যাক্সোনমি সম্পর্কে, মানে ট্যাক্সোনমির সাহায্যে কিন্তু আমরা অল্প সময়ে বিভিন্ন জীব সম্পর্কে জানতে পারি, বিভিন্ন প্রাণীর আন্তঃসম্পর্ক সম্পর্কে জানতে পারি, ঠিক আছে। তো কোনো কোনো জায়গার ফ্লোরা, মানে কোনো একটা এরিয়ার, নির্দিষ্ট এরিয়ার যত রকম উদ্ভিদ আছে সেটাকে ফ্লোরা বলা হয়, এবং যতটা প্রাণী আছে, যত রকমের প্রাণী আছে তাদের সবটাকে নিয়ে ফনা বলা হয়। এই ফ্লোরা বা ফনার সম্পর্কগুলো আমরা জানতে পারি কিন্তু, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো জানতে পারি। তো এইবার এই শ্রেণীবিন্যাস ফার্স্ট শুরু করেছিলেন যে সুশ্রুত, দেখো, উদ্ভিদকে ভাগ করেছিলেন 37। তো আমাদের যদিও লাগবে না এগুলো, ঠিক আছে, আমাদের লাগবে কোন জায়গাটা, পৃথিবীতে প্রথম যে শ্রেণীবিন্যাসটা করেন সেটা হচ্ছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। তিনি সবাইকে, মানে পৃথিবীতে যত উদ্ভিদ এবং প্রাণী আছে সবকিছুকে মিলে, ঠিক আছে, যেমন প্রাণী জগৎকে উনি শ্রেণীবিন্যাস করেছেন কি কি, দু রকমের, একটা হচ্ছে লাল রক্তযুক্ত যেটাকে বলে ইনাইমা, আর একটা হচ্ছে লাল রক্তবিহীন, এটাকে হচ্ছে অ্যানাইমা। তার পরবর্তী বিজ্ঞানী, তাহলে উনি দুটো ভাগে ভাগ করেছেন, তার পরবর্তী বিজ্ঞানী যেটাকে বলা হয় থিওফাস্টাস, যাকে বলা হয় উদ্ভিদবিদ্যার জনক। তাহলে উদ্ভিদবিদ্যার জনক কাকে বলে, থিওফাস্টাসকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়, ঠিক আছে। তার লেখা বইয়ের নাম দেখো, খুব সুন্দর করে লেখা আছে এখানে, দ্য হিস্টোরি অফ প্ল্যান্টারাম, ঠিক আছে। তো এখানে তারপরে হচ্ছে শ খ্রিস্টাব্দে রোমানের অন্যতম চিকিৎসক ডিসকাস লাগবেন এগুলো, ঠিক আছে। যাই হোক, তোমরা একবার দেখে নিও তাও এখান থেকে। আচ্ছা, ট্যাক্সোনমির জনক কাকে বলা হয় ট্যাক্সোনমির জনক, ক্যারোলাস লিনিয়াসকে, কারণ তিনি এই শ্রেণীবিন্যাস সম্পর্কে প্রপারলি ধারণা দিতে পেরেছিলেন। তাহলে ট্যাক্সোনমির জনক কাকে বলে, জাস্ট খালি রিডিং করবো। এবার ট্যাক্সোনমি উপাদান কি, ট্যাক্সোনমি উপাদান দেখো, ফার্স্টে কোনো জীবের যদি আমরা নামকরণ দিতে চাই, তাহলে আগে কিন্তু জানতে হবে, তাকে শনাক্ত করতে হবে, তাকে চিনতে হবে, সে উদ্ভিদ না প্রাণী, সে ছেলে না মেয়ে, তার শরীরে রক্ত আছে কিনা, এগুলো জানতে হবে, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, তাকে শনাক্তকরণ করার পর, চেনার পরে তাকে নাম দিতে হবে, দেন তার নাম দিতে হবে। যেমন আমরা আম গাছের বিজ্ঞানসম্মত নাম যদি ম্যাঙ্গিভেরা ইন্ডিকা, তেমন ভাবে এদেরও নাম দিতে হবে, এবং লাস্টে এদেরকে শ্রেণীবিন্যাস করতে হবে। শ্রেণীবিন্যাস মানে সে কোন গ্রুপের আন্ডার পড়ে, কোন ফ্যামিলির আন্ডারে পড়ে, এই সমস্ত গুলো লিখতে হবে, এবং লাস্টে বেলা এই প্রমাণ দিতে হবে যে তুমি এই গাছটার নাম করেছো, হ্যান ত্যান, এই সমস্ত প্রমাণ দিতে হবে, ঠিক আছে। এবার ট্যাক্সোনমি এবং ট্যাক্সোনমিক হায়ারার্কি,
এপি দ্য কান্ডলে প্রথম ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেন? কি ব্যবহার করেন, কোন বইয়ে? তার থিওরি অফ এলিমেন্টারি বোটানিতে ব্যবহার করেন। ঠিক আছে, ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেন। এবং পরবর্তীকালে ক্যারোলাস লিনিয়াস আছে, তার থেকে কিন্তু প্রচুর ডেভেলপ হয়। ঠিক আছে, এবার লিনিয়াসের প্রবর্তিত ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্য। ট্যাক্সোনমিক ক্যাটাগরি, ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসে দেখো ট্যাক্সোনমিক ক্যাটাগরি কি, যে আমাদের ট্যাক্সোনমি যদি দেখো, তাহলে আমাদের ট্যাক্সোনমিতে 7টা হায়ারার্কি আছে। সবচেয়ে বড় হচ্ছে রাজ্য, পর্ব, শ্রেণী, গোত্র, গণ, ঠিক আছে, প্রজাতি। এই হচ্ছে 7টা ধাপ আছে। সবচেয়ে বড় ধাপের নাম হচ্ছে রাজ্য, আর সবচেয়ে ছোট ধাপের নাম হচ্ছে প্রজাতি। ঠিক আছে, এই যে এই 7টা ধাপ, ঠিক আছে, তুমি যত প্রজাতি থেকে উপরের দিকে উঠবে, তত তোমার কিন্তু ক্যারেক্টার ম্যাচ করবে। ঠিক আছে, আর যত নিচের দিকে নামবে, ক্যারেক্টার সেপারেট হবে। তাহলে এই যে যে এতগুলো 7টা ধাপ বললাম, ঠিক আছে, তো ক্যাটাগরি কি, ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে জীবের গোষ্ঠীভুক্ত পর্যায়গুলোকে ট্যাক্সোনমি ক্যাটাগরি বলা হয়। ঠিক আছে, তাহলে এক একটা ধাপকে ক্যাটাগরি বা ট্যাক্সনও অনেক সময় বলা যায়। ঠিক আছে, ট্যাক্সনও বলা যায়। আর এইটাকে রাজ্য, পর্ব, শ্রেণী, গোত্র, গণ, প্রজাতি, এইটাকে একসাথে বলা হয় ট্যাক্সোনমিক হায়ারার্কি। কি বলা হয়? ট্যাক্সোনমিক হায়ারার্কি। ক্লিয়ার? ট্যাক্সোনমিক হায়ারার্কি। নেক্সট চলে আসি ট্যাক্সোনমির হায়ারার্কি উদাহরণ, যেমন আম গাছ। আম গাছ কোন রাজ্যের মধ্যে পড়ছে? প্ল্যান্টি রাজ্যের মধ্যে পড়ছে। ওর বিভাগ বা পর্ব কি? ম্যাগলিনিওফাইটা। শ্রেণী কি? ম্যাগনোপসিডা। ঠিক আছে, বর্গ কি? স্যাফিন্ডিলিস। গোত্র অ্যানাকার্ডিয়াসি। গণ ম্যাঙ্গিফেরা। আর প্রজাতি হচ্ছে ইন্ডিকা। আর মনে রাখবে, কোনো উদ্ভিদ বা প্রাণী সাইন্টিফিক নেম করার সময় তার গণের নাম লাগবে আর তার প্রজাতির নাম লাগবে, এই দুটো নাম লাগে। ঠিক আছে, এবার এই যে নাম দেওয়ার পদ্ধতি, এই নাম দেওয়ার পদ্ধতিকে বলা হয় দ্বিপদ নামকরণ। কি বলা হয়? দ্বিপদ নামকরণ। এই নাম দেওয়ার পদ্ধতিকে কি বলা হয়? দ্বিপদ নামকরণ। ঠিক আছে, তার মানে কি, কেন প্রথম দ্বিপদ কেন বলা হচ্ছে? দেখো, দ্বিপদ মানে দুটো পদ দিয়ে, একটা হচ্ছে গণ এবং একটা হচ্ছে প্রজাতি। তো আমরা পরের দিন এই দ্বিপদ নামকরণের নিয়মাবলী পড়বো। তাহলে আজকে আমরা এই অবধি করলাম। আজকে যেহেতু প্রথম দিন, সেই জন্য তোমাদের প্রেশার দিচ্ছে না। তো আজকে একটু পড়ে আসো, ঠিক আছে, এবং পরের দিন আমরা কিন্তু তার পরের পার্টটা কমপ্লিট করে দেবো। তাহলে আমাদের কিন্তু 9-এর দুটো চ্যাপ্টার শেষ হয়ে যাবে। চলো আজকের মতো এখানে, সবার সাথে আবার দেখা হচ্ছে নেক্সট দিন এই জায়গায়। ঠিক আছে, আর এই চ্যানেলে, হ্যাঁ, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে। এবং সাপোর্ট করতে গেলে পরে কি করতে হবে তোমরা বুঝতেই পারছো, জাস্ট খালি নিচে সাবস্ক্রাইব বাটনে প্রেস করতে হবে এবং পাশের দেওয়া বেল আইকনটাকে ক্লিক করে রাখতে হবে। চলো, আবার এগেইন সবাইকে ধন্যবাদ এবং গুড নাইট।